এটা হচ্ছে মূলত মার্চেন্ট রিলেটেড ট্রেডিং। কারণ আমাদের এখানে যারা মার্চেন্টাইজার আছেন তারা ভালো করে জানেন অপোডেক্স জিনিসটা কি। তো আজকে আমরা আরো ডিটেইলস ভাবে বলবো অপোডেক্স জিনিসটা কি, এই অপোডেক্স সার্টিফিকেশনটা আমাদের কি কি কাজে লাগবে, কিভাবে আমরা স্যাম্পল ডেভেলপমেন্ট করব, কিভাবে স্যাম্পল পাঠাবো, কিভাবে স্যাম্পলগুলো টেস্টিং হবে, টেস্টিং হওয়ার পরে স্যাম্পলগুলো কিভাবে পাস হবে, পাস হওয়ার পরে আমরা সার্টিফিকেশনটা কিভাবে অর্জন করব। তো আগে বলে রাখি যে এই সিস্টেম এটা টেস্টিং থেকে শুরু করে স্যাম্পল পাঠানো এবং আসা অন্যান্য ফ্যাক্টরির সাথে যদি কম্পেয়ার করি তাহলে অন্যান্য ফ্যাক্টরিতে এই কাজগুলো মার্চেন্টাইজাররাই করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো অপোডেক্স স্ট্যান্ডার্ড 100 এটা হচ্ছে আমাদের একটা লোগো যেটা বর্তমানে আমরা ইউজ করতেছি অপোডেক্স স্ট্যান্ডার্ড 100। এই ছাড়া ওদের আরো কিছু লোগো আছে যেমন স্টেপ সার্টিফিকেট, এটাও একটা হচ্ছে সার্টিফিকেটের আরেকটা প্রসেস যেটাকে বলতেছি আমরা মূলত স্টেপ সার্টিফিকেট। তারপরে এই দেখেন এটা হচ্ছে মেড ইন গ্রিন, ইকো পাসপোর্ট এবং লেদার স্ট্যান্ডার্ড। তাহলে প্রোডাক্টের উপরে ক্যাটাগরির উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের সার্টিফিকেশনগুলো মূলত অপোডেক্স করে থাকে। এখন অপোডেক্সের আসলে কোন সার্টিফিকেটে কি কাজ হবে, কিভাবে কাজটা হচ্ছে আমরা ডিটেইলস যখন বলবো তখন বুঝতে পারবেন। তবে বেসিক জিনিসটা যেটা আপনাদের বোঝা উচিত সেটা হচ্ছে আমরা যে সার্টিফিকেটটা নিচ্ছি সেটা হচ্ছে প্রথমটা অপোডেক্স স্ট্যান্ডার্ড 100 যেটা হচ্ছে গার্মেন্টস ডিভিশনের জন্য। কিন্তু অপোডেক্স নট অনলি ফর গার্মেন্টস, এটা ফুল টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে কভার করবে। আপনার সুতা তৈরি থেকে শুরু করে যে ফাইবার কিভাবে সুতা তৈরি হচ্ছে, কিভাবে ফেব্রিক তৈরি হচ্ছে, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর পথে কিভাবে ডাইং হচ্ছে, ডাইং এর পরে গার্মেন্টস কিভাবে হচ্ছে, গার্মেন্টসটা ফাইনাল হবে ফাইনাল কনজিউমারের হাতে পৌঁছানো। এই টোটাল প্রসেসকে কিন্তু অপোডেক্স প্রত্যেকটা জায়গায় জায়গায় কি করবে, সার্টিফাইড করবে। কিভাবে করবে একটা জিনিস দেখেন, আমাদের শুরুটা হচ্ছে কোথায়, বিভিন্ন ইন্ডাস্ট্রি। এখন সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা ডাইং হতে পারে, প্রিন্টিং হতে পারে, যে কোনো হোয়াটএভার টোটাল টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে আমরা এটা ধরবো। এখন এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রির মেইন র মেটেরিয়ালটা হচ্ছে আমাদের কি, গার্মেন্টস এর জন্য র মেটেরিয়াল হচ্ছে ফেব্রিক, কিন্তু ফেব্রিক র মেটেরিয়াল হচ্ছে সুতা। তো এই ধরনের একটা র মেটেরিয়াল হচ্ছে আমার জন্য কি, কেমিক্যাল আমাদের জন্য একটা র মেটেরিয়াল। আপনি যদি ডাইং এর কথা যদি চিন্তা করেন, ডাইং এর জন্য র মেটেরিয়াল হচ্ছে আমার কেমিক্যাল আসবে ডাইং থেকে তারপরে ফেব্রিকটা রং হবে। এখন এই যে রংটা হচ্ছে আমার জন্য কি র মেটেরিয়াল, সেই রঙের জন্য যে সার্টিফিকেটটা নিতে হবে সেটা হচ্ছে অপোডেক্সের ইকো পাসপোর্টের একটা সার্টিফিকেট নিতে হবে। যেমন আমাদের এখানে প্রিন্টিং এর হাসানরা আছে, আপনারা যে সার্টিফিকেটটা নিচ্ছেন কেমিক্যালের ওটা কোন সার্টিফিকেট, ইকো পাসপোর্ট। তাহলে ইকো পাসপোর্টের সার্টিফিকেট আছে কিনা, যখন যে একটা কেমিক্যাল পারচেজ করবে ওনারা সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশন করবে যে কি আপনার কেমিক্যালের ইকো পাসপোর্ট সার্টিফিকেট আছে কিনা। যদি কেমিক্যালের ইকো পাসপোর্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে ওই কেমিক্যালটা হচ্ছে কি আমার জন্য সার্টিফাইড, ওই কেমিক্যালটা আমি ইউজ করতে পারবো, সেটা প্রিন্টিং এর জন্য হোক বা সেটা ডাইং এর জন্য। তাহলে আমার র মেটেরিয়াল কেমিক্যাল রিলেটেড যে টেস্টগুলো অপোডেক্স করবে সেটাকে বলতেছে ইকো পাসপোর্ট। এরপর হচ্ছে যে মিল ইন্ডাস্ট্রির জন্য ওনারা আরেকটা সার্টিফিকেটের প্রসেস রাখছে যেটা হচ্ছে স্টেপ সার্টিফিকেট। স্টেপ মানে হচ্ছে সবকিছু ওনারা কভার করবে। যদিও স্টেপ সার্টিফিকেট আমরা ইউজ করি না, মিল ইন্ডাস্ট্রিগুলো তখন স্টেপ সার্টিফিকেটটা ইউজ করে। তো ওইখান থেকে যে পানিটা যেটা বের করবে, পানিটা তো একটা ডিসচার্জ করে দেবে, ওই পানির মধ্যে কোনো হ্যাজার্ডিয়াস আছে কিনা ওটা টেস্ট করার জন্য যে সার্টিফিকেট ওনারা প্রদান করবে সেটা হচ্ছে অপোডেক্স ডিটক্স টু জিরো। এটা অনেক সময় যে ডিএসসি আমরা করে থাকি, যেটা হচ্ছে জিরো ডিসচার্জ হ্যাজার্ড কেমিক্যাল আসে, ঠিক আছে। তো ওই টেস্টটাও একটা করে থাকবে। এরপর হচ্ছে কি ফাইনাল প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, যেমন আমরা গার্মেন্টস তৈরি করতেছি, ঠিক আছে। তো গার্মেন্টস যদি তৈরি করে থাকি, গার্মেন্টসের জন্য যে সার্টিফিকেট সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড 100 সার্টিফিকেট। আর আরেকটা সার্টিফিকেট আছে যেটা হচ্ছে ওরা বলতে যাচ্ছে কি মেড ইন গ্রিন, আর লেদারদের জন্য হচ্ছে অপোডেক্স লেদার স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে মূলত আমাদের সার্টিফিকেশনের প্রসিডিউর। ক্লিয়ার তো না? আচ্ছা, এরপর আমরা আরেকটু ডিটেইলসে যাই। আজ আমরা বেসিকটা বোঝার চেষ্টা করি। অপোডেক্স স্ট্যান্ডার্ড 100 যে কনজিউমার কনফিডেন্স এবং হাই প্রোডাক্ট সেফটি। এখন আমরা এই স্ট্যান্ডার্ড অপোডেক্সটা কেন নিব, আমাদের দরকারটা কি, অপোডেক্সের সার্টিফিকেটের প্রয়োজনীয়তাটা কি? এটার প্রয়োজনীয়তা হচ্ছে একটাই মিনিং, আমার প্রোডাক্টটা সেফ কিনা। এটা মূলত এনশিওর করবো হচ্ছে যে কি আমার প্রোডাক্টটা 100% সেফ। এটি হচ্ছে মূলত অপোডেক্সের সিল দিচ্ছে হচ্ছে এটা, মানে আমার প্রোডাক্টটা কি সেফ আছে কিনা এটা মূলত এনশিওর করবে। এখানে একটু দেখেন, যেমন স্ট্যান্ডার্ড 100 বা অপোডেক্স সার্টিফিকেট টেস্টেড, সার্টিফাইড এবং ট্রেসেবল। এখন অপোডেক্স মূলত করবে হচ্ছে কি টেস্টিং করবে। কি ধরনের টেস্টিং? সবগুলো হচ্ছে কেমিক্যাল টেস্ট দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট আর একটা হচ্ছে কেমিক্যাল টেস্ট। আমরা এখানে বাটন পুল টেস্ট করতেছি, এটাও একটা টেস্ট।
আমরা তারপরে কাপড় কত শক্তিতে ছিড়বে, গিয়ারিং স্ট্যান্ড, এটাও একটা হার্মফুল সাবস্টেন্স আছে কিনা সেটা হচ্ছে টেস্ট। তাহলে ওই যে ওগুলো হচ্ছে ফিজিক্যাল টেস্ট, যেগুলো বাটন পুল টেস্ট করবো আমরা, এগুলো হচ্ছে ফিজিক্যাল টেস্ট। আমি তো এই ফিজিক্যাল টেস্টের বিপক্ষ হচ্ছে যে কি কেমিক্যাল টেস্ট। মূলত অপোটেক্স যে জিনিসটা করবে সেটা হচ্ছে কেমিক্যাল টেস্ট। কেমিক্যাল টেস্ট বলতে ওই যে দাদা যেটা বললো, কোনো হার্মফুল কোনো সাবস্টেন্স আছে কিনা, বিদ্যমান কিনা আমার প্রোডাক্টের মধ্যে, এটাই অপোটেক্স এনশিওর করবে। ঠিক আছে, আর ওটা এনশিওর করা মানে আমি বুঝতে পারতেছি যে কি আমার প্রোডাক্টটা মূলত কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনা। যদি হার্মফুল সাবস্টেন্স যদি না থাকে তাহলে আমার প্রোডাক্টটা 100% সেফ। এটাই মূলত এনশিওর করতেছে যে কে অপোটেক্স। আচ্ছা, এখানে মনে করুন টেস্টেড ফর হার্মফুল সাবস্টেন্স, ও কি করবে হার্মফুল সাবস্টেন্স গুলো টেস্ট করবে কিসের ভিত্তিতে, ওই যে আরএসএ রেস্ট্রিক্টেড সাবস্টেন্স লিস্ট। এখানে বলতে গেলে এগুলো আরো অনেক ডিটেইলস আলোচনা, এর আগে আমরা প্রিন্টিং এর ট্রেনিং এর মধ্যে আলোচনা করছিলাম এমআরএসএল কি আরএসএল কি। বায়ার ওয়াইজ কিছু এমআরএসএল আরএসএল থাকে, ওদের উদ্দেশ্য হচ্ছে যে কি কেমিক্যালের মধ্যে ওই সাবস্টেন্স গুলো থাকতে পারবে না, কেমিক্যালের মধ্যে ওই সাবস্টেন্স গুলো থাকতে পারবে না। এটা হচ্ছে বায়ার ওয়াইজ কিছু রিকোয়ারমেন্ট, অপোটেক্সের কিছু রিকোয়ারমেন্ট আছে। তাহলে ওই সাবস্টেন্স গুলো কেমিক্যালের মধ্যে বিদ্যমান কিনা এটাই মূলত টেস্টিং করে দেখা হবে। ঠিক আছে, তাহলে এই যে মনে করেন আমি চিন্তা করলাম যে আমি একটা অর্গানিক প্রোডাক্ট বানাবো, অর্গানিক সুতা ব্যবহার করলাম, অর্গানিক ফেব্রিক ব্যবহার করলাম, তারপর ফেব্রিকটা আমি গায়ে দিচ্ছি, কিন্তু এই যে কেমিক্যালটা ব্যবহার করলাম সেই কেমিক্যালটা অর্গানিক কিনা, কারণ কেমিক্যাল তো কখনো অর্গানিক হতে পারে না, কেমিক্যালটা তো ন্যাচারাল সোর্স থেকে তৈরি করা নেই। কিন্তু কেমিক্যালের মধ্যে হার্মফুল সাবস্টেন্স আছে কিনা, রেস্ট্রিক্টেড কিছু লিস্ট, এই যে আরএসএল রেস্ট্রিক্টেড সাবস্টেন্স লিস্ট, ওই রেস্ট্রিক্টেড সাবস্টেন্স গুলো বিদ্যমান কিনা ওটা আমাদের থেকে আইডেন্টিফাই করতে হবে। যদি আইডেন্টিফাই যদি করি যে বিদ্যমান, তাহলে ওই গার্মেন্টসটা তখন রিজেক্ট। তাহলে ওই কেমিক্যালটা আমরা ইউজ করতে পারবো না, যেটা বিদ্যমান নাই, যে সাবস্টেন্স গুলো থাকবে না ওইটাই আমরা ইউজ করতে পারবো। তাহলে যাক, এখানে অনেক কথা, সার্টিফাইড ফর ট্রেসিবিলিটি, লিগ্যাল কমপ্লায়েন্স গ্লোবালি, এই যে গ্লোবালি লিগ্যাল কমপ্লায়েন্সটা আমরা ইউজ করতেছি কিনা, কারণ কমপ্লায়েন্স বিভিন্ন ধরনের, কমপ্লায়েন্স বলতে কি সোশ্যাল কমপ্লায়েন্স না, প্রোডাক্টের যে কমপ্লায়েন্স, এই যে আমরা ফুল টেস্ট করতেছি এটাও কিন্তু একটা লিগ্যাল রিকোয়ারমেন্ট। বায়ার দেশ কর্তৃক একটা রিকোয়ারমেন্ট থেকে হচ্ছে কি, ওদের সিনেট থেকে ওদের পার্লামেন্ট থেকে ওদেরকে নির্ধারণ করে দিচ্ছে হচ্ছে কি আপনার ফুল টেস্টে এত কেজিতে 500 হবে, ইউরোপের জন্য একটা, ঠিক আছে, ইউএস এর জন্য এটা। তখন বায়াররা কি করে ওই রিকোয়ারমেন্টটা তখন আমাদেরকে দেয়া হচ্ছে যে কি ওনাদের আবার ডিসিএল এর মধ্যে অন্তর্ভুক্ত করে, ওনাদের ম্যানুয়ালের মধ্যে অন্তর্ভুক্ত করে এই টেস্টে আমার প্রোডাক্টের কোয়ালিটি লাগবে। তাহলে মূলত এটার আস্তে আস্তে গ্লোবালি যে রিকোয়ারমেন্ট, সেই গ্লোবাল রিকোয়ারমেন্টটাকে মিট করতে হবে। এগুলো আমরা আগে ট্রেডিং এর মধ্যে বলছি, যখন ফর্মালডিহাইড পাওয়া যায় এগুলো ব্র্যান্ড প্রোডাকশনকে ধ্বংস করতেছে। এই ধরনের সাবস্টেন্স যদি পাওয়া যায়, সাথে সাথে ওনারা কি করে এগুলো মার্কেট থেকে পর্যন্ত প্রোডাক্টগুলো উইথড্র করে। এই জন্যই প্রোডাক্ট রিকল হয়, প্রোডাক্ট উইথড্র হয়, যেগুলো আমাদের ব্র্যান্ডকে কি করতেছে ধ্বংস করতেছে। ধরে নিচ্ছে কাটার্স একটা ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের যখন আমি ধরতে পারতেছি যে কি ফর্মালডিহাইড পাওয়া যাচ্ছে, লিড পাওয়া যাচ্ছে, ওটা যখন পাওয়া যাবে তখন আমার ওই প্রোডাক্টটা কনজিউমারদের জন্য কি হবে, ক্ষতিকর করবে। সেই জন্য ওনারা কি করবে, প্রোডাক্টটা উইথড্র করবে মার্কেট থেকে যদি পাওয়া যায়। তাহলে সেই জন্য এই ধরনের হার্মফুল সাবস্টেন্স যদি পাওয়া না যাওয়ার জন্য যে স্টেপটা, সেটা হচ্ছে আমার মূলত টেস্টিং এর মাধ্যমে এটা কন্ট্রোল করতে হবে, যেটা অপোটেক্স কি করতেছে আমাদেরকে এনশিওর করতেছে। একটু দেখেন এখন অপোটেক্স হোয়াট ক্যান বি সার্টিফাইড, কি সার্টিফাইড করবে। এটা একটা গার্মেন্টস, এটা একটা আউটার ওয়্যারের ডিজাইন দেখানো হচ্ছে। এখানের মধ্যে আপনি কি সার্টিফিকেটটা নেবেন, একটা আউটার ওয়্যারের মধ্যে মনে করেন আপনার বিভিন্ন ধরনের পার্ট আছে, একটা হচ্ছে লাইনিং পার্ট আছে, আর এটা হচ্ছে আউটার ওয়্যার মেটেরিয়াল, যেটা বাইরের অংশ, এটা হচ্ছে আউটার ওয়্যার মেটেরিয়াল। অনেক সময় দেখা যায় যে হচ্ছে যে কি এই ধরনের যারা আমরা কোট পরি বা বড় বড় জ্যাকেটগুলো যদি পরি, এই জ্যাকেটগুলোর ভিতরে আরেকটা লাইনিং আরেকটা পার্ট থাকে, ডাবল পার্ট। ওই লাইনটা কিন্তু আমাদের বডির সাথে কানেক্ট থাকে। তাহলে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে আউটার ওয়্যার পার্ট আর একটা হচ্ছে লাইনিং পার্ট। এরপর হচ্ছে এখানে আমরা কি ব্যবহার করছি, সুইং থ্রেড ব্যবহার করছি, তারপরে আমরা বাটন ব্যবহার করছি, আইলেট ব্যবহার করছি না। এরপর হচ্ছে আমরা কি জিপার ব্যবহার করছি। তারপরে এখানে যদি প্রিন্ট যদি থাকে বা এমব্রয়ডারি যদি থাকে, এমব্রয়ডারি ব্যবহার করলে আমরা সুতা ব্যবহার করব, আর এমব্রয়ডারি না থাকে যদি প্রিন্ট করলে তাহলে আমরা কেমিক্যাল ব্যবহার করে আমরা প্রিন্ট করব। এরপর হচ্ছে যে টেক্সটাইল, টেক্সটাইল বলতে কি পুরো ফেব্রিকটাকে বোঝানো হচ্ছে, কারণ এটা যদি উইভিং হলে উইভিং এর কাপড়টা বানাইছি, নিট হলে নিটিং এ আমি কাপড়টা বানাইছি, পুরো টেক্সটাইল। আচ্ছা, এখন তাইলে আমরা কোথায় ব্যবহার করতেছি, কি জিনিসটা আমাদের থেকে টেস্ট করতে হবে। এখানে দেখেন প্রত্যেকটা এভরি কম্পোনেন্ট অফ দ্য প্রজেক্ট ফিনিশ প্রোডাক্ট ইফ অল কম্পোনেন্টস আর টেস্টেড। তাহলে প্রত্যেকটা পার্টগুলো আমাদের থেকে কি করতে হবে, টেস্ট করতে হবে। এখানে আপনার সুইং থ্রেড আমার থেকে টেস্ট করতে হবে, আমার থেকে জিপার টেস্ট করতে হবে, যেটাই বডির সাথে কানেক্টেড, অনলি ফর প্যাকিং মেটেরিয়াল ছাড়া। একটা গার্মেন্টস এর মধ্যে এটা পলির মধ্যে যাবে, পলিটা টেস্ট করতে হবে না,
বলি আমার অপোটেক্স সার্টিফিকেট লাগবে না। কাগজ হ্যাঙ্গার যেগুলো আমার প্যাকেজিং ম্যাটেরিয়াল, যেগুলো আমার প্যাকিং ম্যাটেরিয়াল, ওইগুলোর মধ্যে আমার থেকে অপোটেক্সের সার্টিফিকেট লাগবে। কিন্তু অ্যাকসেসরিজের মধ্যে তাহলে কোনটা লাগবে? ওই যে ট্রিমস আর অ্যাকসেসরিজ পার্থক্য। ট্রিমস যেগুলো বডির সাথে যেগুলো অ্যাটাচ, বডির সাথে যেগুলো কানেক্টেড, আমার ইন্টারলাইনে আমার অপোটেক্স লাগবে, আমার ইলাস্টিক অপোটেক্স লাগবে। ঠিক আছে, প্রত্যেকটা যেগুলো মেটেরিয়াল যে ট্রিমসগুলো বডির সাথে কানেক্টেড থাকবে ওগুলো আমার অপোটেক্স সার্টিফিকেট হতে হবে। আর যেগুলো বডির সাথে কানেক্টেড থাকবে না, যেগুলো অ্যাকসেসরিজ মেটেরিয়াল বা প্যাকেজিং মেটেরিয়াল, ওগুলো অপোটেক্সের বাইরে লাগবে। তাহলে ওইখান থেকে কিন্তু কোয়ালিটি শুরু করতে গিয়ে যেখান থেকে তুলা কালেক্ট করা শুরু করছে, যেখানে স্পিনিং হচ্ছে, যেখানে ডাইং হচ্ছে, যেখানে ফেব্রিক বানাচ্ছে, যেখান থেকে কেমিক্যালটা পারচেজ করতেছে, কেমিক্যালটা বানাচ্ছে, ওইখান থেকে কিন্তু আমার ফুল অপোটেক্সের কাজটা শুরু, ওইখান থেকে কোয়ালিটি ইনস্যুরটা শুরু। তাহলে অপোটেক্সটা কেন ব্যবহার করতেছি? মূলত কোয়ালিটিটা মেনটেন করার জন্য, কোয়ালিটি ইনস্যুর করার জন্য। আচ্ছা, এরপরে দেখেন অপোটেক্স স্ট্যান্ডার্ড 100। তাহলে এই যে বললাম র মেটেরিয়াল আমার একদম ফাইবার ফিলামেন্ট থেকে শুরু করে ওইখান থেকে আমার অপোটেক্সের কাজটা শুরু। ইয়ার্নের জন্য ফিনিশ কাট, সুতাটাও আমাদের কি করতে হচ্ছে? রং করতে হচ্ছে। তাহলে এখানেও অপোটেক্সের কাজ আছে। তাহলে টোটাল ইন প্রসেস থেকে শুরু করে অ্যাকসেসরিজ, ফিনিশ ফেব্রিক, প্রত্যেকটা জায়গায় অপোটেক্সের সার্টিফিকেশনগুলো কি করতে হবে? আমাদের থেকে এনশিওর করতে হবে। এরপর একটু দেখি অপোটেক্স টেস্টিং ক্রাইটেরিয়াগুলো। এখন অপোটেক্স মূলত কি ধরনের টেস্টিংগুলো করবে? এগুলো বলতে গেলে সবগুলো কেমিক্যাল টেস্ট, অনেক কথা। আরএসএল, এমআরএসএল এর যে লিস্ট চেকগুলো, এগুলো হচ্ছে মূলত অপোটেক্সের সাথে সবগুলো কানেকশন। এই যে এমআরএসএল লিস্ট, আরএসএল লিস্ট, ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে মূলত অপোটেক্সের সাথে কানেক্টেড। এখন এমআরএসএল আর আরএসএল কি? এখন আমরা যে ফেব্রিক, যে গার্মেন্টসের যে টেস্টটা করব, এটা হচ্ছে আরএসএল, যেটা হচ্ছে ফিনিশ প্রোডাক্টের জন্য। আর এমআরএসএল হবে কোনটা? যেটা হচ্ছে আপনার কেমিক্যালের জন্য। কেমিক্যালের যে টেস্ট, যে কেমিক্যালটা পারচেজ করতেছে ওই কেমিক্যালের মধ্যে সাবস্টেন্সগুলো আছে কিনা। একটা জিনিস খেয়াল করে, আমার এই ফেব্রিকটা হচ্ছে একটা কালার আছে, এখানে একটা পিঙ্ক কালার। এই পিঙ্ক কালারটা তৈরি করার জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করতে হয়েছে, ঠিক আছে। ওই কেমিক্যালটা ব্যবহার করার পরে এই গার্মেন্টসটা হার্মফুল কিনা, এই গার্মেন্টসের যে টেস্টটা করা হবে এটা হচ্ছে আরএসএল টেস্ট। ফিনিশ প্রোডাক্টের এই টেস্টটা হবে যে কিসের টেস্ট? আরএসএল টেস্ট। কিন্তু যে কেমিক্যালটা ইউজ করতেছি সেই কেমিক্যালের মধ্যে কিছু সাবস্টেন্স আছে কিনা, কারণ কেমিক্যালটা তো তৈরি করা হয়েছে মার্কেটের মধ্যে। যে ম্যানুফ্যাকচারিং ইউনিট, কেমিক্যালটা তো আর সরাসরি চলে আসে না খনিজ পদার্থ থেকে। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের কেমিক্যালের যে যৌগগুলো আছে, যে রসায়নগুলো আছে, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে যে কেমিক্যালগুলো যে তৈরি হবে, ওইখানের মধ্যে তো কিছু একটার সাথে একটা কানেকশন দিতে হবে। একটার সাথে যেমন সালফিউরিক অ্যাসিড, বিভিন্ন ধরনের কেমিক্যালের সংমিশ্রণে কিন্তু আটটা কেমিক্যাল তৈরি করতেছে। তাহলে ওইখানে যে কিছু কিছু উপাদান, কিছু কিছু সাবস্টেন্স ওটার জন্য রেস্ট্রিক্টেড, আপনি ইউজ করতে পারবেন না বানানোর সময়। যেমন সাবান বানাতে আমরা অনেক সময় ভুল জানি, মনে করেন অনেক বলেছে কি বিভিন্ন ধরনের চর্বি লাগতেছে, এটা হচ্ছে একটা উপাদান। সাবানটা হচ্ছে একটা মেটেরিয়াল, সাবানটা কি দিয়ে তৈরি হচ্ছে? তাহলে ওই কেমিক্যালটা কি দিয়ে তৈরি হচ্ছে? ওই তৈরি হওয়ার জন্য কিছু সাবস্টেন্সকে রেস্ট্রিক্টেড করা হয়েছে, যেটাকে বলতেছি কি এমআরএস, ম্যানুফ্যাকচারিং রেস্ট্রিক্টেড সাবস্টেন্স লিস্ট। আর গার্মেন্টসের জন্য যে উপকরণগুলো আমরা পেতে পারবো না ওটাকে বলতে রেস্ট্রিক্টেড সাবস্টেন্স লিস্ট, যেটাকে সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে কি আরএসএল। তাহলে এখানে দেখেন সাবস্টেন্স হুইচ আর প্রোহিবিটেড অর কন্ট্রোল বাই ল, যেগুলো লর মাধ্যমেও আপনার রেস্ট্রিক্টেড, যেমন বেনজল, এগুলো হচ্ছে কেমিক্যালের কিছু উপাদান যেগুলো থাকতে পারবে না। ঠিক আছে, থ্যালেট বিভিন্ন সময় পাওয়া যায়, থ্যালেটের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হয়। ঠিক আছে, এইগুলো আমরা আগে ট্রেনিং এর মধ্যে দেখিয়েছিলাম। তারপর হেভি মেটাল, নিকেল, এই টেস্টগুলো করা হবে, এই উপাদানগুলো, এই সাবস্টেন্সগুলো থাকতে পারে। অপোটেক্স সার্টিফিকেশন, এটা হচ্ছে একটা অপোটেক্সের সার্টিফিকেট, যেটা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি। এই অপোটেক্সের সার্টিফিকেশনগুলো কিরকম হয়? সার্টিফিকেট এস, অপোটেক্স স্ট্যান্ডার্ড 100। তো এখানে ফ্যাক্টরির নামটা থাকবে, সার্টিফিকেট ওনার এন্ড অ্যাড্রেস। তো এখানে যদি মূলত হচ্ছে যে কি ফ্যাক্টরির নামটা থাকবে। তারপরে এরপর হচ্ছে যে কি মেইন স্কোপ হচ্ছে এটা সার্টিফিকেটের যে স্কোপ, সার্টিফিকেটের স্কোপটা হচ্ছে এখানে। সবাই একটু ভালো করে বুঝিয়েন সার্টিফিকেটটা, যেহেতু কারণ আমাদের সবার থেকে কিন্তু এই সার্টিফিকেট নিয়ে কাজ করতে মার্চেন্টদের থেকে অনেক সময় মার্চেন্টরা বলে ভাই আমাদের সার্টিফিকেটে ইলাস্টিক আছে কিনা, আমাদেরকে প্রশ্ন করতে। এটা আমাদেরকে প্রশ্ন করার কিছু নেই, এটা আপনারা নিজেরাও দেখতে পারবেন আপনাদের কাছে সার্টিফিকেটটা থাকলে। কারণ ইলাস্টিক হচ্ছে একটা কি সুইং মেটেরিয়াল। তাহলে ওই ইলাস্টিক শব্দটা সাপ্লায়ার যে অপোটেক্স সার্টিফিকেট, সে অপোটেক্স সার্টিফিকেটের মধ্যে ইলাস্টিক শব্দটা আছে কিনা
ওটা আপনার থেকে দেখে যদি থাকে তাহলে সার্টিফিকেট আপনি ইউজ করতে পারবেন, আর যদি না থাকে তাহলে সাপ্লাই সেটা অ্যাড করে নেয়, সাপ্লাই থেকে সেটা আগে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবে, সে অ্যাড করার জন্য আবার বিভিন্ন প্রসিডিউর আছে, সে টেস্টিং করার পরে সে অ্যাড করতে পারবে। এখানে আপনার কি কি থাকতে পারবে, সেটা যদি গার্মেন্টসের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে প্রথমে আইটেমগুলোর নাম থাকবে বার ক্লথ, তারপর আপনার বডি শুট, স্লিপ শুট, সুইং শুট, তারপর সব কিছুর আইটেমের নাম থাকবে। এরপর হচ্ছে আবার কনস্ট্রাকশন, কম্পোজিশন, এটা কি 100% অর্গানিক নাকি 100% কটন, তো পলিস্টার মিক্স আছে কিনা, ইলাস্টার আছে কিনা, ভিসকস আছে কিনা, এই যে বিভিন্ন ফাইবারের সংমিশ্রণগুলো বা কি কি থাকতে পারে ওটা থাকবে। প্রিন্টিং থাকলে প্রিন্টিং এর নামগুলো থাকবে, রাবার প্রিন্ট, হাফ প্রিন্ট, কোন কোন প্রিন্টিং আপনি অ্যাপ্রুভ করেছেন, কারণ প্রিন্টিং তো জগতের মধ্যে হাজারটা প্রিন্ট আছে, কিন্তু আপনি কোন প্রিন্টিং এর টেস্ট করিয়েছেন। আপনি টেস্ট যেমন লাল কালারটা তৈরি করতে যে উপাদানটা দরকার, আপনি যখন ব্লু যখন তৈরি করবেন কিন্তু আপনার সাবস্টেন্স চেঞ্জ হবে, তাহলে আপনার লাল কালারটা পারফেক্ট কিন্তু আপনার ব্লু কালারের মধ্যে কি থাকতে পারে, হার্মফুল সাবস্টেন্স আছে। এখন আপনি লাল কালারটা পাস করেছেন কিন্তু আপনি তো ব্লু কালারটা পাস করেন না, তাহলে ব্লু কালারটা যদি আপনি যদি শিপমেন্ট যদি করেন, ব্লু কালার যদি কোনো ধরনের যদি সাবস্টেন্স যদি পাওয়া যায় সেটা রেসপন্সিবিলিটি কে নেবে, সে ব্লু কালারটাও যদি থাকে তাহলে এখানে কালার পর্যন্ত সহ মেনশন থাকবে, এটা কতটা কালার, এটা কি 3টা কালার নাকি অল রেঞ্জ, কালারটা দেওয়া থাকবে। এরপর হচ্ছে অ্যাকসেসরি, এরপর হচ্ছে প্রোডাক্টের ক্লাস। এখানে একটা বুঝার ব্যাপার আছে, প্রোডাক্টের ক্লাস এটা কি ধরনের প্রোডাক্ট, এটা কি NX6 নাকি NX4, একটা আপডেট একটা ভার্সন আছে। যদি NX6টা হচ্ছে বর্তমানে সবচেয়ে আপডেট ভার্সন আর NX4টা হচ্ছে NX6 এর থেকে ছোট ভাই। এখন আপনারা সাপ্লাই সিলেকশন করার সময় আপনাদের থেকে চেষ্টা করতে হবে NX6 ভার্সনটা নেওয়ার জন্য। NX6 ভার্সনটা নিলে হবে কি সেটা আমি ডিটেইলসে দেখাবো, পরের স্লাইড আছে NX6 নিয়ে। তারপর এটা কি বেবি আইটেম, এটা প্রোডাক্টের কিছু ক্লাস আছে, আচ্ছা ওই স্লাইডটা আসবে। প্রোডাক্ট ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এটা কোন ক্লাসে পড়তেছে, কারণ আপনি তৈরি করবেন বেবি প্রোডাক্ট কিন্তু আপনি নিচ্ছেন হচ্ছে যে কি বড়দের অ্যাডাল্ট প্রোডাক্ট, তাহলে আপনি কি শিপমেন্ট করতে পারবেন। আচ্ছা এখানে অনেক কথা বলতে গেলে, তো এখানে সাপ্লাইয়ের অ্যাড্রেস থাকবে, রেসপেক্টিভ অ্যাড্রেস থাকবে, অপোটেক্সের লোগো, যে লোগোটা থাকবে এটা হচ্ছে আমাদের বর্তমান আপডেট সার্টিফিকেট, আর একটা সার্টিফিকেট ছিল ওই লোগোটা না, বর্তমানে এই লোগোটা থাকতে হবে। এই লোগোটাই সব জায়গায় আমরা মূলত ইউজ করব। স্ট্যান্ডার্ড 100 এখানে একটা বারকোড থাকবে, বারকোডটা যদি আপনি স্ক্যান করেন আপনার সার্টিফিকেটটা অ্যাকচুয়াল ভাবে ভ্যালিড কিনা, সাপ্লাইয়ের সার্টিফিকেট হোক আমাদের সার্টিফিকেট হোক, আপনি বারকোডটা স্ক্যান করে দেখলে আপনার অটোমেটিক ওয়েবসাইটের মধ্যে অপোটেক্স ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। ঠিক আছে, তো এখানে সবকিছু আছে, এইটাই মেইন থিং হচ্ছে এটা। ঠিক আছে, আর এখানে একটা সার্টিফিকেট আছে, এখানে যে সার্টিফিকেটের একটা নাম্বার থাকবে, যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটের নাম্বার থাকবে এবং এটা কতদিন ভ্যালিড, আপনার ভ্যালিডেশনটা আপনার থেকে মূলত দেখতে হবে। সাপ্লাই খালি দিলে হবে না, এটার ভ্যালিডেশনটা আছে কিনা, আর ভ্যালিডেশনটা অ্যাকচুয়াল কিনা সেটাও আপনি অনলাইনে চেক করে দেখতে পারবেন। কথাটা বলার কারণে মনে করছে এটা বলে যেটা, এই যে মনে করেন যে ভ্যালিডেশন ডেট এর আগে যদি আমরা যদি অ্যাপ্লাই যদি করে ফেলি, আগে করলেও এই ডেট থেকে আবার নতুন করে ভ্যালিডেশন শুরু হবে আগামী বছর পর্যন্ত। মনে করেন আপনার বার্থডে হচ্ছে অক্টোবরের 1 তারিখ, ঠিক আছে, আপনি যত আর 3-4 দিন আগেও যদি বার্থডে যদি পালন করেন তারপরেও কিন্তু আপনার বার্থডে কিন্তু 1 তারিখ ফিক্স থাকবে, নাকি বার্থডে আগে চলে আসবে, বার্থডে আগে চলে আসার সম্ভাবনা নেই। আপনি 1 মাস আগেও যদি বার্থডে পালন করেন, কেক টেক কেটে ধুমধাম করে একদম উৎসবমুখর পরিবেশে মনে করেন বার্থডে পালন করতে চান, তাও কিন্তু আপনার জন্মদিন 1 তারিখ থেকে যাবে, এটা চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। এখন যতদিন ভ্যালিডেশন ডেট এটা কিন্তু ফিক্সড। আপনি 3 মাস আগেও যদি প্রোডাক্ট যদি আপনি কি করে ফেলেন, স্যাম্পল পাঠিয়ে টেস্টিং করে পাস করা গেল, আপনার ওই এই তারিখ থেকে আবার পরের বছর পর্যন্ত এই দুটোর সংখ্যা ফিক্স থাকবে, কনস্ট্যান্ট। খালি এই 23-এর জায়গায় 24 হবে, 24-এর পর 25 হবে, 25-এর পর 26 হবে, এরপর বছর বাড়তে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন আবার দাদা যে প্রশ্নটা করছে, প্রশ্ন করছে হচ্ছে যে কি আপনি আমাদের থেকে টেস্টের জন্য অ্যাপ্লাই করতে মিনিমাম 2 থেকে 3 মাস সময় লাগে। এখন ডেট আছে হচ্ছে এটা সেপ্টেম্বরে শেষ হবে, কিন্তু আমরা 3 মাস আগে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করলে অপোটেক্সকে যখন আমরা দিয়ে টেস্টিং করতে একটা সময় লাগে, কিন্তু ওনার একটা অর্ডার একটা কনফার্মেশন একটা লেটার পাঠায়, ঠিক আছে, ওই শুধুমাত্র খালি ওই হার্ড কপিটা তখন ডকুমেন্ট হচ্ছে যে কি আমার প্রসেসিং চলতেছে, এছাড়া এটা অনলাইনে দেখার কোনো সুযোগ নেই। আপনার সাপ্লায়ার যে প্রসেসিং এ আছে ওটা আপনি ভ্যালিডেশন করতে পারবেন কিভাবে, ওর অর্ডার কনফার্মেশনের যে লেটারটা আপনি বলতে পারেন যে কি ওই কনফার্মেশন লেটারটা আপনি আমাকে দেন, ওই কনফার্মেশন লেটারটা আপনি যদি পান তাহলে আপনি বুঝতে পারবেন যে কি ওনার ভ্যালিডেশন আছে। এখন সেপ্টেম্বর হচ্ছে ওনার ভ্যালিডেশন ডেট, এখন উনি প্রসেসিং এ যায় যদি সেপ্টেম্বর মাসে, তাহলে ওনার ভ্যালিডিটি ডেটটা ক্রস হয়ে যাচ্ছে।
অক্টোবরের পর থেকে, তাহলে যেগুলো শিপমেন্ট করবে ওগুলো সবগুলো রিস্ক থাকতেছে। রিস্ক মানে কি বিভিন্ন ধরনের রিস্ক হতে পারে, তখন সেটা আমাদের গার্মেন্টসে যদি চলে আসে তাহলে সব জায়গায় প্রবলেম। সবাই কিন্তু এদের সাথে ক্লেমের সাথে কানেক্টেড, ওইখান থেকে কিন্তু কাস্টমার কমপ্লেনগুলো বেশি আসার সম্ভাবনা। আমরা খালি কমপ্লেন বলতে চিন্তা করতে যে খালি স্কিপ স্টিচ, খালি ব্রোকেন স্টিচ, খালি শেড, এগুলো হচ্ছে ছোটোখাটো কোয়ালিটির। এটার চাইতে কোয়ালিটি আরো বাস্ট, অনেক বড় একটা জগৎ, কোয়ালিটির জগৎটা পুরো জগৎ নিয়ে চিন্তা করতে হবে, পুরোটাই হচ্ছে কোয়ালিটি। ঠিক আছে রানা ভাই? খালি আমরা তো মনে করেন ফেব্রিক ইনস্ট্রাকশনে হোল আছে কিনা চেক করতেছি, হোলটা খালি একটা ডিফে, পুরো কোয়ালিটির সার্কেল কিন্তু বিশাল একটা জগৎ। তো এটা চিন্তা করতে গেলে আমরা আর এটা এই যে হলস্টেইন এসটিএ ইয়া শরণ, এটা হচ্ছে ইনস্টিটিউটের নাম। ইনস্টিটিউট বলে আমরা কোন জায়গা থেকে সার্টিফিকেট নিচ্ছি। অপোটেক্স হচ্ছে একটা গ্লোবাল অর্গানাইজেশন। অপোটেক্স কিন্তু অপোটেক্সের এগুলো টেস্টিং হচ্ছে সবগুলো জার্মানিতে, বাংলাদেশেও কিন্তু কোনো টেস্ট হবে না, কারণ বাংলাদেশে হলো এখানে দুর্নীতি হওয়ার সুযোগ আছে। সবগুলো টেস্ট হচ্ছে বোধহয় জার্মানির মধ্যে। জার্মানির আছে অস্ট্রিয়ান টেক্সটাইল রিসার্চ সেন্টার, এটা আরো একটা প্রতিষ্ঠান, কাদের আরো অনেক আছে। আরো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকতে পারে, যেমন কনস্ট্যান্ট দেখে যে নিতে হবে এমন কোনো কথা নেই। যেমন আমরা টিসি গুলো নিচ্ছি কোথা থেকে, কন্ট্রোল ইউনিয়ন থেকে, কন্ট্রোল ইউনিয়ন থেকে যে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনি টিসি নিলে হলো, কোন প্রতিষ্ঠান থেকে আপনি নিন